শুধুমাত্র রাউন্ডের সময় ছাড়া সিনিয়র ডক্টর থাকে কিনা এই বিষয়ে আমি অবগত নই। তবে একটি বিষয় আপনাদেরকে আমি বলতে চাই, সেটি হলো আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল 1200 শয্যার একটি হাসপাতাল হলেও এখানে যে জনবল এবং অবকাঠামোগত দিক রয়েছে তা কিন্তু 500 শয্যা। এবং আপনারা জানেন এই শয্যা অর্থাৎ 1200 শয্যার বিপরীতে প্রায় প্রত্যেক দিন 3 থেকে 3.5 গুণ রোগী এখানে ভর্তি থাকে। এই বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য ওয়ার্ডে মিড লেভেল চিকিৎসক থাকে দিনে একজন। তো এই মাত্র একজন চিকিৎসকের পক্ষে এত বিপুল সংখ্যক উদ্বৃত্ত রোগীর যে চাপ তা সহ্য করা নেহায়েত দুর্বিষহ তো বটেই এবং অমানবিকও। তো এই বিষয়টি অবশ্যই আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা বিভিন্ন পর্যায়ে আমাদের চিকিৎসক, আমাদের জনবল, আমাদের অবকাঠামোগত উন্নতির জন্য বিভিন্ন পর্যায়ে চিঠি প্রেরণ করেছি। আমরা আশা করব বর্তমান সরকার, স্বাস্থ্যবান্ধব একটি সরকার, তারা অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। জি, আসলে আইসিইউ সিরিয়ালটা কত ছিল এই মুহূর্তে আমার সঠিক জানা নেই, তবে ওনার আইসিইউ কল দেওয়া ছিল এবং অত্যন্ত মুমূর্ষু অবস্থায় ছিলেন। আইসিইউ কল দেওয়ার পরে আইসিইউ ওনার যে শয্যা সেটি নিশ্চিত করা যায় নাই, পরিপ্রেক্ষিতে যখন ওনার শারীরিক অবস্থা আরও জটিল হয় এবং এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। আর দ্বিতীয় যে প্রশ্নটি হলো ইন্টার্ন চিকিৎসকের উপরে, যখন একটি ওয়ার্ডে একটা ইন্টার্ন চিকিৎসকের উপরে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, ইন্টার্ন চিকিৎসক বাকি যে ওয়ার্ডে ছিল, হাসপাতালের বিভিন্ন জায়গায় ছিল, তারা কিন্তু দ্রুত একত্রিত হয় এবং একত্রিত হয়ে তাদের সহকর্মীকে বাঁচাতে আগিয়ে আসে। এইখানে এইরকম একটি ঘটনা ঘটেছে। আর আরেকটি যেটি ঘটেছে যে দুইটি ঘটনা পরপর হয়েছে, এজন্য অনেকেই এই বিষয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বিত হয়েছে। মূল বিষয়টি হলো যে যখন একজন ইন্টার্ন চিকিৎসকের উপরে বিভিন্ন পর্যায়ে অন্যের দ্বারা আক্রমণ হচ্ছে বা হামলা হচ্ছে, তো তখন বাকি ইন্টার্ন চিকিৎসকগুলো তার সহকর্মীকে বাঁচাতে সবাই একত্রিত হয়ে উদ্যত হয়। দাদা, এই যে